রাত হলো অন্ধকার। রাত মানে আলো বুঝে যাওয়া। রাত মানে গাঢ় নিস্তব্ধতা। রাত মানে সূর্য যখন আস্তে আস্তে হেলে পড়ে, গাঢ় অন্ধকার গ্রাস করে নিতে চায় পৃথিবীটাকে এবং গ্রাস করেও ফেলে। ঠিক তেমনি করে রাতের বেলায় জেগে ওঠে হাজারো পিশাচিনী। সত্য অদ্ভুত, সত্য কল্পনাকেও হার মানায়। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আর মানুষের জীবনে ঘটে যাওয়া এমনই কিছু অকল্পনীয় সত্য নিয়ে আমাদের এই সেগমেন্ট, আনবিলিভেবল ট্রুথ। আজকে যে গল্পটা আমি আপনাদের সবাইকে পড়ে শোনাবো, এই গল্পটা পাঠিয়েছেন নূর হোসেন নামে আমাদের একজন বন্ধু। তবে বন্ধুটি কোনো ঠিকানা লেখেনি। এই প্রথম একটা খাম পেয়েছি আমি, যে খামের রংটা একটু ভিন্ন। সচরাচর পোস্ট কার্ড বা সাধারণ খামই হলুদ রঙের খামে পাওয়া যায়। এই প্রথম একটা খাম পেলাম, খামটাও হাতে বানানো, কালো রঙের। অদ্ভুত। আমার বন্ধু নূর হোসেন শুধু লিখেছে কালীগঞ্জ। কালীগঞ্জ থেকে আমার এই বন্ধুটি এই ঘটনাটির কথা লিখে পাঠিয়েছে। চলুন তাহলে শোনা যাক নূর হোসেনের ভাষায় সেই ঘটনাটি। কালীগঞ্জের এক অজপাড়া গায়ের কথা বলছি আমি। কালীগঞ্জ মূলত হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। অনাদিকাল থেকে হিন্দু সম্প্রদায়ের পদচারণা মুখরিত ছিল কালীগঞ্জ। এখানের কালী পুজো অনেক বিখ্যাত ছিল। ধারণা করা হয় কালীকে উৎসর্গ করে এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল কালীগঞ্জ। ঘটনাটা ঘটেছে অনেক আগে, আর এই ঘটনা শুনেছি আমি আমার দাদার মুখ থেকে। যে পাড়ায় দাদারা থাকতেন, ও পাড়ার শেষ প্রান্তে ছিল হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দির। কালী মন্দির।
মন্দিরে পুরোহিত থাকতেনই না। অনেক দূর থেকে মাঝে মাঝে একজন পুরোহিত এসে পূজা অর্চনা করে আবার চলে যেতেন। কোনো এক কারণে ওই মন্দিরের আশপাশের অঞ্চল ঘেঁষেও কোনো মানুষ সহজে পদচারণা করত না। মন্দির থেকে বেশ খানিকটা দূরেই ছিল একটা তুলো গাছ। এত বড় তুলো গাছ পাঁচজন পূর্ণবয়স্ক মানুষ একে ঘিরে ধরতে পারত না, এত মোটা ছিল গাছটি। সেই গাছকে নিয়ে নানান কথা প্রচলিত ছিল। সন্ধ্যা হলেই মানুষ সহজে ঘর থেকে বের হতেন তখন। সেদিন ছিল অমাবস্যার রাত, ঘোর অন্ধকার। আমার দাদা কোনো এক কারণে ঢাকা এসেছিলেন। ফিরতে অনেক রাত হয়ে যায়। একা পথে দাদা হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঘটনার শুরু ঠিক এখান থেকেই। দাদা প্রচন্ড সাহসী লোক ছিলেন। চারপাশ গাঢ় অন্ধকারে নিমজ্জিত। মাঝে মাঝে দু একটা ঝিঝি পোকার শব্দ শুধু কানে আসছিল। এই অমাবস্যাটাকে গ্রাম অঞ্চলে বলা হয় কালী অমাবস্যা। এতই অন্ধকার থাকে, একজন মানুষ তার নিজের শরীর পর্যন্ত দেখতে পায় না, এতটাই অন্ধকার। দাদা যখন মন্দিরের খুব কাছাকাছি, তখন কোথা থেকে যেন একটা দমকা হাওয়া শুরু হলো। এমন উচ্ছিষ্টের গন্ধ, মনে হচ্ছিল নারী ভুড়ি সব বের হয়ে যাবে। নাক মুখ ধরে দাদা তারপরও হেঁটে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই তার মনে হলো কে যেন দেখছে তাকে আড়াল থেকে। কে যেন হাঁটছে তার পিছু পিছু, ঝুম 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 ঝুম, ঘুঙুর পরে। হঠাৎ করে আবার চিৎকারের শব্দ। তীক্ষ্ণ গলায় মনে হচ্ছিল হৃৎপিণ্ড ভেদ করে একটা চিৎকার ভেসে আসছে কোথা থেকে। হাহাকারে যেন প্রকম্পিত হচ্ছে ধরণী। থমকে দাঁড়িয়ে যান দাদা। তার মনে হয় শরীরের সব রক্ত যেন শীতল হয়ে গেছে। একটা শীতল রক্তের স্রোত বয়ে যায় তার সারা শরীরে। তখন দাদা ঠিক তুলো গাছটার কাছাকাছি। এমন সময় তিনি চোখ মেলে তাকালেন তুলো গাছটার দিকে। এমন
দৃশ্য না কেউ কখনো দেখেছে, না কেউ দেখবে। অনেক লম্বা একগাছি চুল তুলো গাছের উপর থেকে নিচ পর্যন্ত ছড়িয়ে আছে, আর কিছুই দেখা যাচ্ছে না। দাদা তখনই বুঝতে পারেন আজ আর হয়তো বাঁচা হবে না তার। দোয়া দুরুদ জানতেন, সব পরে ফু দিয়ে নেন বুকের মাঝে, থুতু দিয়ে বন্ধ করে নেন পুরো শরীরটাকে। কোনো দিকে না তাকিয়ে দাদা হাঁটতে শুরু করেন সোজা। দাদা যত এগুচ্ছে মনে হচ্ছিল এই বুঝি পেছন থেকে কেউ তাকে হাত দিয়ে থামিয়ে ফেলবে, এই বুঝি শীতল একটা হাত এসে আস্তে করে তার ঘাড় স্পর্শ করবে, এই বুঝি খামচে ধরবে তার পায়ের মধ্যে। কখনো কখনো মনে হচ্ছিল এখনই হয়তো মারা যাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে। দাদা যখন মন্দির পেরিয়ে গাছ পেরিয়ে প্রায় 10 কদম এগিয়ে এসছে, তখনই চারপাশে কেমন যেন বিজলি বাতি খেলে গেল। চারপাশ কেমন ধোঁয়াশা হয়ে গেল, অন্ধকারের মধ্যেও কেমন এক আবছা আলো আধারি খেলা তিনি দেখতে পেলেন চোখে। সাহস বুকে নিয়ে বললেন, কি চাস তুই? পরক্ষণেই তীক্ষ্ণ হাসিতে প্রকম্পিত হলো চারপাশ। নাকি সুরে কোথা থেকে যেন ভেসে আসলো, তুই আমার চুল পাড়িয়েছিস কেন? আমি স্নান করে চুল শুকাচ্ছিলাম, তুই আমার চুল ময়লা করেছিস, এর শাস্তি তোকে পেতে হবে। দাদা বুকে সাহস নিয়ে বললেন, আমি তো ইচ্ছে করে পাড়া দেইনি, রাস্তায় তোর চুল পড়েছিল আমি তো দেখিনি। তখন আবারও সেই নাকি সুরে শব্দ ভেসে আসে কোথা থেকে, তুই জানিস না হাজারো বছর ধরে এই গাছে থাকি আমি, তুই আজকে আমার চুল ময়লা করেছিস কেন? দাদা বলল, কি চাস তুই? পরক্ষণে এই শব্দ ভেসে আসলো, এবারের মতো তোকে ছাড়তে পারি, তবে একটাই শর্ত, পেছনে ফিরে ভুলেও তাকাবি না। যদি তাকাস তাহলে তোর বংশ নির্বংশ হয়ে যাবে। দাদার এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে, কোনো কিছু না জেনে না শুনে রুদ্ধ শ্বাসে শুধু সামনে পা বাড়াতে থাকে। হঠাৎ করে শুনতে পান আমার বাবা ডাকছে পেছন থেকে, বাজান বাজান দাঁড়ান। দাঁড়িয়ে যান দাদা, এত রাতের ছেলে তার এখানে কি করে? পরক্ষণেই তার আবার হুঁশ ফিরে আসে, এত রাতে তো এখানে থাকার কথা না। সে আবারও হাঁটতে থাকে। সে পেছন থেকে শুনতে পায় তার স্ত্রী ডাকছে তাকে, তার সন্তান ডাকছে। ভাগ্য ভালো দাদা পেছন ফিরে তাকাননি। দাদাকে যখন সবাই খুঁজে পায় তখন ভোর রাত 4টা বাজে। ঠিক বাড়ির দরজার বের হয়েই পড়েছিলেন দাদা অজ্ঞান হয়ে, তারা মুখ ভর্তি ফেনা। দাদাকে ঘরে ঢুকানোর পূর্বেই স্নান করিয়ে ঢুকানো হয় ঘরে। 3 মাস বাকরুদ্ধ ছিল দাদা। এরপর আমাদের সবকিছু বিক্রি করে চলে আসি আমরা ঢাকাতে। যখন বড় হই
তখন অনেক বাড়ি গিয়েছি আমাদের সেই গ্রামে। যতবারই গিয়েছি প্রতিবারই কোনো না কোনো হৃদয় বিদারী ঘটনার সাক্ষী হয়ে এসেছি। তার কারণ সৌভাগ্যক্রমে দাদা বেঁচে ছিলেন, কিন্তু সেই রাতেই মারা গিয়েছিল আমাদের পাশের বাড়ির সলিম কাকা, যার লাশ পাওয়া গেছে সেই তুলা গাছে ঝুলন্ত অবস্থায়।